হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আর প্রথমেই বলি, সবথেকে বড় কথা হচ্ছে যে কিভাবে তোমরা নোটসগুলো পরীক্ষায় উপস্থাপন করবে তার একটা সুন্দর ধারণা আজকের আলোচনার মাধ্যমে তোমরা পাবে। কারণ কিভাবে উন্নত মানের নোটস লিখতে হয় সেই সম্পূর্ণ ধারণা আজকে তোমরা পেয়ে যাবে। প্রথমেই দেখো ভূমিকা, সেখানে কি বলা হচ্ছে দেখো, সমসাময়িক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় ডেভিড ইস্টন ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি একটি বৈপ্লবিক সংযোজন। 1953 সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্যাল সিস্টেমে তিনি রাষ্ট্রবিজ্ঞানকে নিছক প্রতিষ্ঠানকেন্দ্রিক আলোচনার বাইরে এনে একটি জীবন্ত ব্যবস্থা হিসাবে ব্যাখ্যা করেন। ইস্টনের মতে রাজনৈতিক ব্যবস্থা হলো এমন এক মিথস্ক্রিয়া যার মাধ্যমে সমাজের জন্য মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন করা হয়। তিনি জীবন বিজ্ঞানের সিস্টেম তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে দেখিয়েছেন যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে কিভাবে একটি রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকে এবং কাজ করে। এবার ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির মূল বিষয় ইনপুট। প্রথমেই বলা হচ্ছে ইনপুট। ডেভিড ইস্টনের মডেলের রাজনৈতিক ব্যবস্থার কাজ শুরু হয় ইনপুট দিয়ে। ইনপুট হলো পরিবেশ থেকে রাজনৈতিক ব্যবস্থার দিকে প্রবাহিত শক্তি। তিনি ইনপুটকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে দাবি আর একটা হচ্ছে সমর্থন, অর্থাৎ ডিম্যান্ড আর সাপোর্ট। সমাজের বিভিন্ন অংশ থেকে জনগণের অভাব, অভিযোগ, ইচ্ছা বা আকাঙ্ক্ষা যখন সরকারের কাছে পৌঁছায় তখন তার দাবি হিসাবে গণ্য হয়। অন্যদিকে এই দাবিগুলো পূরণের জন্য এবং ব্যবস্থাটিকে টিকিয়ে রাখার জন্য জনগণের আনুগত্য কর প্রদান এবং আইন মান্য করাকে তিনি সমর্থন বলেছেন। আর এই দাবি ও সমর্থন রাজনৈতিক ব্যবস্থাকে সচল রাখে, জ্বালানির মতো কাজ করে। যদি ব্যবস্থায় অতিরিক্ত চাপ বা ওভারলোড তৈরি হয় এবং পর্যাপ্ত সমর্থন না থাকে তবে সেই ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এবার হচ্ছে রূপান্তর প্রক্রিয়া। ঠিক আছে, দাবি এলো, তারপর রূপান্তর কি দেখো, রাজনৈতিক ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো রূপান্তর প্রক্রিয়া, যাকে ইস্টন ব্ল্যাক বক্স হিসাবে অভিহিত করেছেন। পরিবেশ থেকে আসা বিভিন্ন এলোমেলো দাবিগুলো যখন রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরে প্রবেশ করে তখন কর্তৃপক্ষ সেগুলো যাচাই বাছাই করেন। অর্থাৎ কাঁচামাল যেমন মেশিনে ঢুকে পণ্য হিসাবে বের হয়, তেমনি দাবিগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তে রূপান্তরিত হয়। সরকার, আইনসভা, আমলাতন্ত্র এবং রাজনৈতিক দলগুলি এই ছাঁকনি বা রূপান্তরের কাজটি করে থাকে। তারা ঠিক করে কোন দাবিগুলো গ্রহণযোগ্য এবং কোনগুলো বর্জনীয়। এবার তোমরা এই ডায়াগ্রামটা অবশ্যই ব্যবহার করবে তোমাদের পরীক্ষার নোটসের মধ্যে। খুব সহজে তোমরা ডায়াগ্রামটা আঁকতে পারবে যে ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গিতে কি বলা হচ্ছে। এখানে পরিবেশ থেকে কি আসছে, দাবি আসছে, ঠিক আছে, নিবেশ মানে হচ্ছে ইনপুট এবং ডিম্যান্ড মানে হচ্ছে দাবি, এবং তারপরে পরিবেশ থেকে সমর্থন আসছে, মানে সমর্থন এলো। সমর্থন আসার ফলে রাজনৈতিক ব্যবস্থায় রূপান্তরের ফলে ফলাফল মানে আউটপুট তৈরি হচ্ছে, সিদ্ধান্ত বা নীতি এবং মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। এই ডায়াগ্রামটা অবশ্যই নোটসের মধ্যে তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। এখানে দেখো আরেকবার বলে দিই, এখানে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ইনপুট মানে ডিম্যান্ড বা সাপোর্ট, এবং তারপরে ফলাফল বা সিদ্ধান্ত, নীতি, মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন, আবার সেখান থেকে মানে ফিডব্যাক লুপের মাধ্যমে অর্থাৎ প্রতিক্রিয়ার মাধ্যমে আবার সেই প্রসেসটা আবার ঘুরে ফিরে আসছে। এটাকেই দেখিয়েছেন ডেভিড ইস্টন। এবার আউটপুট কি বলা হচ্ছে দেখো, রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করে বা নীতি প্রণয়ন করে তাকেই ইস্টন ফলাফল বা আউটপুট বলেছেন। আর এটি হলো রাজনৈতিক ব্যবস্থার চূড়ান্ত কাজ। এই আউটপুট সাধারণত আইন, নিয়মকানুন, আদালত বা সরকারি আদেশের আকারে সমাজের সামনে আসে।
ইস্টনের মতে এই ফলাফলের মাধ্যমেই সরকার সমাজের জন্য মূল্যের কর্তৃত্বমূলক বন্টন করে থাকে, আর এই সিদ্ধান্তের মাধ্যমে কেউ লাভবান হয়, আবার কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এটি সমগ্র সমাজের ওপর বাধ্যতামূলকভাবে কার্যকর হয়। এবার প্রতিক্রিয়া বা ফিডব্যাক কি বলা হচ্ছে দেখো, ইস্টনের তত্ত্বের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ফিডব্যাক লুপ বা প্রতিক্রিয়ার প্রক্রিয়া। রাজনৈতিক ব্যবস্থার কাজ আউটপুট শেষ হয়ে যায়। সরকারের নেওয়া সিদ্ধান্ত বা নীতিগুলি সমাজে প্রয়োগ করার পর জনগণের মধ্যে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বা জনগণের নতুন অভিজ্ঞতা আবার নতুন দাবি বা সমর্থন হিসাবে রাজনৈতিক ব্যবস্থায় ফিরে আসে। একেই ফিডব্যাক বলে। এই চক্রাকার প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থা নিজেকে পরিবেশের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। এবারে এই তথ্যের সমালোচনা আছে। বলে ইস্টনের তত্ত্বটি অত্যন্ত প্রভাবশালী হলেও ত্রুটিমুক্ত নয়। এখানে প্রথমত কি বলা হচ্ছে, ইস্টনের তত্ত্বে স্থিতাবস্থা বা স্থায়িত্বের ওপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি কেবল দেখিয়েছেন কিভাবে একটি ব্যবস্থা টিকে থাকে, কিন্তু সমাজে বিপ্লব, তারপর আমূল পরিবর্তন, সংঘাত কেন হয় তার সঠিক ব্যাখ্যা এতে নেই। দ্বিতীয়ত বলা হচ্ছে মার্ক্সবাদীরা সমালোচনা করে বলেন যে ইস্টন তার তত্ত্বে শ্রেণী সংগ্রাম এবং ক্ষমতার দ্বন্দ্বকে উপেক্ষা করেছেন। তিনি রাষ্ট্রকে নিরপেক্ষ মনে করেছেন, কিন্তু বাস্তবে রাষ্ট্র অনেক সময় প্রভাবশালী শ্রেণীর স্বার্থে কাজ করে। তৃতীয়ত কি, এই তত্ত্বটি অতিমাত্রায় বিমূর্ত এবং যান্ত্রিক। উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশগুলির জটিল রাজনৈতিক সমস্যা ও সামাজিক অস্থিরতা ব্যাখ্যা করতে এই মডেলটি পুরোপুরি সফল নয়। তারপরে উপসংহারে কি লিখবে, পরিশেষে বলা যায় নানাবিধ সমালোচনা থাকলেও আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গির গুরুত্ব অনস্বীকার্য। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে নিছক আইনি ও প্রাতিষ্ঠানিক গণ্ডি থেকে মুক্ত করে একটি বিজ্ঞানসম্মত এবং বিশ্লেষণমূলক রূপ দিয়েছেন। রাজনৈতিক ব্যবস্থা কিভাবে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং ইনপুট আউটপুটের মাধ্যমে নিজেকে সচল রাখে তা বোঝার জন্য ইস্টনের এই মডেল আজও অপরিহার্য। এবার পরের প্রশ্ন, আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো, বা রাষ্ট্রবিজ্ঞানে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকেও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এখানেও তোমাদের প্রথমেই ভূমিকা দেখো, তুলনামূলক রাজনীতির আলোচনায় গ্যাব্রিয়েল অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি একটি অত্যন্ত প্রভাবশালী তত্ত্ব। ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বের অসম্পূর্ণতা দূর করার জন্য এবং বিশেষ করে উন্নয়নশীল দ্বারগুলির রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণের জন্য অ্যালমন্ড এই তত্ত্বটি উপস্থাপন করেন। 1960 সালে প্রকাশিত দ্য পলিটিক্স অফ দ্য ডেভেলপিং এরা গ্রন্থে তিনি দাবি করেন প্রতিটি রাজনৈতিক ব্যবস্থা কিছু নির্দিষ্ট কাঠামো থাকে এবং সেই কাঠামোগুলি নির্দিষ্ট কাজ বা ফাংশন সম্পাদন করে। তার মতে পাশ্চাত্য বা অপাশ্চাত্য সকল রাজনৈতিক ব্যবস্থাতেই এই কাঠামো ও কাজের অস্তিত্ব বর্তমান, যদিও তাদের প্রকৃতি ভিন্ন হতে পারে। এবারে মূল যে বিষয় এই কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি দেখো, প্রথম বলা হচ্ছে রাজনৈতিক কাঠামো ও সংস্কৃতির ধারণা। অ্যালমন্ডের মতে রাজনৈতিক ব্যবস্থা হলো এমন একটি বৈধ শৃঙ্খলামূলক ব্যবস্থা যা সমাজের অভ্যন্তরে বল প্রয়োগের ক্ষমতা রাখে। তিনি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় প্রতিষ্ঠানের পরিবর্তে কাঠামো শব্দটি ব্যবহার করেছেন। রাজনৈতিক কাঠামো বলতে তিনি কেবল আইনসভা বা শাসন বিভাগকে বোঝাননি, বরং রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এমনকি জনমত গঠনকারী অআনুষ্ঠানিক গোষ্ঠীগুলিকেও অন্তর্ভুক্ত করেছেন। অ্যালমন্ডের তত্ত্বে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। তিনি মনে করতেন এটি দেশের মানুষের রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ এবং আবেগ সেই দেশের রাজনৈতিক কাঠামোর কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কাঠামো কেবল দৃশ্যমান প্রতিষ্ঠান নয়, এর সঙ্গে মনস্তাত্ত্বিক উপাদানও জড়িত। তারপর ইনপুট কার্যাবলী, সেখানে কি বলা হচ্ছে, অ্যালমন্ড তার তত্ত্বে রাজনৈতিক ব্যবস্থার কাজগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করেছেন, যার অন্যতম হলো ইনপুট কার্যাবলী। এই কাজগুলো মূলত সমাজের ভিতরে থেকে রাজনৈতিক ব্যবস্থার দিকে প্রবাহিত হয় এবং এগুলি সাধারণত বেসরকারি
ও অসরকারি কাঠামোর দ্বারা সম্পাদিত হয়। অ্যালমন্ড এখানে 4টি সুনির্দিষ্ট কাজের কথা উল্লেখ করেছেন। রাজনৈতিক সামাজিকরণ ও নিয়োগের মাধ্যমে মানুষের রাজনীতির প্রতি আকৃষ্ট হয় এবং ব্যবস্থায় অংশগ্রহণ করে। স্বার্থ জ্ঞাপন মানে কি? এর মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী তাদের দাবি দাওয়া পেশ করে। স্বার্থের সমন্বয়, এর মাধ্যমে রাজনৈতিক দলগুলি সেই বিক্ষিপ্ত দাবিগুলিকে একটি সাধারণ নীতিতে পরিণত করে। আর আরেকটা সবশেষে হচ্ছে রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে এই তত্ত্বগুলি শাসকের কাছে পৌঁছায়। এই 4টি কাজ ধারাবাহিকভাবে সম্পাদন হলে তবেই রাজনৈতিক ব্যবস্থা সচল থাকবে। এবার এখানে একটা ছবির মাধ্যমে সেটা বোঝানো হচ্ছে যে অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি। এখানে হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা আছে, এখানে রাজনৈতিক সামাজিকরণ, তারপর হচ্ছে কি স্বার্থ জ্ঞাপন, স্বার্থের সমন্বয়, আর হচ্ছে রাজনৈতিক যোগাযোগ। এইভাবে, ঠিক আছে। তারপরে এটা কি রাজনৈতিক ব্যবস্থা, এগুলো গেল। এবার এগুলো ইনপুট হিসাবে কাজ করলো এবং আউটপুট হিসাবে কী বেরোলো? যে নিয়ম প্রণয়ন, নিয়ম প্রয়োগ এবং বিচার। এবার এখানে যদি সন্তুষ্ট মানুষ না থাকে, আবার প্রতিক্রিয়া হবে, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার উপর আবার চাপ সৃষ্টি করবে। ঠিক আছে, এই ডায়াগ্রামগুলো অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে নোটসের মধ্যে, তাহলে নম্বরটা অনেকটাই ভালো হয়। এবারে আউটপুট কার্যাবলী দেখো। অ্যালমন্ডের মতে আউটপুট বা দাবির ভিত্তিতে রাজনৈতিক ব্যবস্থা যে সিদ্ধান্ত গ্রহণ করে বা কাজ করে তাই হলো আউটপুট বা উৎপাদন কার্যাবলী। এগুলো মূলত সরকারি কাঠামোর দ্বারা সম্পাদিত হয়। তিনি এখানে 3টি প্রধান কাজের কথা বলেছেন: নিয়ম প্রণয়ন, নিয়ম প্রয়োগ এবং নিয়ম বিচার। সনাতন রাষ্ট্রবিজ্ঞানে যেগুলি আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের কাজ বলা হতো, অ্যালমন্ড সেগুলোকে নতুন মোড়কে উপস্থাপন করেছেন। নিয়ম প্রণয়ন হলো আইন তৈরি করা, নিয়ম প্রয়োগ হলো প্রশাসনের মাধ্যমে তা কার্যকর করা, এবং নিয়ম বিচার হলো আইনের ব্যাখ্যা ও বিরোধ নিষ্পত্তি। অ্যালমন্ডের মতে উন্নত বা অনুন্নত সব দেশেই এই কাজগুলি চলে, তবে কাঠামোগত ভিন্নতার কারণে কাজের পার্থক্য দেখা যায়। এবার সমালোচনা দেখো। সমালোচনার প্রথমত কি বলা হচ্ছে? প্রথমত বলা হচ্ছে এই দৃষ্টিভঙ্গি মূলত রক্ষণশীল। অ্যালমন্ড রাজনৈতিক ব্যবস্থার স্থিতাবস্থা বা ভারসাম্য রক্ষার উপর জোর দিয়েছেন, ফলে সমাজে কিভাবে বিপ্লব বা আমূল পরিবর্তন আসে তা ব্যাখ্যা করতে এই তত্ত্ব ব্যর্থ। দ্বিতীয়ত, সমালোচকদের মতে এটি একটি পশ্চিমী বা ইউরোপীয় কেন্দ্রিক মডেল। আমেরিকা বা ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থার আদলে এই তত্ত্ব তৈরি করা হয়েছে, যা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জটিল রাজনৈতিক ব্যবস্থা বুঝতে সবসময় কার্যকর নয়। তৃতীয়ত, অ্যালমন্ডের তত্ত্বে ইনপুট কার্যাবলীর ওপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকারি নীতি বা আউটপুট কিভাবে সমাজকে প্রভাবিত করে বা পরিবর্তন করে সে বিষয়ে যথেষ্ট আলোকপাত করা হয়নি। এবার উপসংহারে কি বলা হচ্ছে? পরিশেষে বলা যায়, নানাবিধ সমালোচনা থাকলেও তুলনামূলক রাজনৈতিক বিকাশে গ্যাব্রিয়েল অ্যালমন্ডের অবদান অনস্বীকার্য। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে কেবল আইনি কাঠামোর গণ্ডি থেকে বের করে এনে তাকে সমাজতাত্ত্বিক ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। বিশেষ করে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনা করার জন্য তিনি যে সাধারণ মানদণ্ড তৈরি করে দিয়েছেন তা আজও রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে গণ্য হয়। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্নের উত্তর। আশা করি এই 2টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে।